এসো আমরা কিছু নতুন শিখি। দেখো আজকে আমি নিয়েছি জিওগ্রাফির ক্লাস। জিওগ্রাফির এটা ৬ নম্বর ক্লাস রয়েছে। ৫ টি ক্লাস অলরেডি আলোচনা করানো হয়েছে। সেই ক্লাসগুলো যদি দেখতে চাও তো প্লেলিস্টে চলে যাও বা নিচে ডেসক্রিপশন লিংক আছে সেখান থেকে যেয়ে দেখতে পারো। তোমরা সবাই জানো কি ডব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যতগুলো এক্সাম হয়েছে তাদের উপর ভিত্তি করে অল সাবজেক্টের উপর আমরা প্রিভিয়াস ইয়ারের ক্লাসে সিরিজ চালাচ্ছি। আর অল সাবজেক্টের আমি কালকে কাউন্ট করেছি, ম্যাক্সিমাম প্রশ্ন প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন যেগুলো ১৫০০ প্লাস, এর বেশি হবে, কম হবে না। ম্যাক্সিমাম স্ট্র্যাটেজি জিকে তে আমি দেখলাম ৪০০ প্লাস, মানে মোটামুটি ৪৫০ কাছাকাছি প্রশ্ন স্ট্র্যাটেজি জিকে তেই রয়েছে। তো এই ক্লাসগুলো প্রিভিয়াস ইয়ার্স এর ক্লাসগুলো করে লাভ কি হবে? প্রথমত তোমরা প্যাটার্ন বুঝে যাবে আর তোমরা ক্লিয়ার ধারণা পাবা কি এই জায়গা থেকে তোমার একটা প্রশ্ন হবেই হবে এর মধ্যে থেকে। ক্লিয়ার? যেরকম সুন্দরবন থেকে হয়ই হয়। তো আমি ক্লাসও করাচ্ছি আর বলেও দিচ্ছি। আর আমি এই মতো সাধারণ ক্লাস করাচ্ছি না এখানে। কিরকম সাধারণ বলতে? কি আমি আসলাম ৪ টা প্রশ্ন পড়লাম, ক্লাস করলেই বুঝতে পারবা। ৪ টা প্রশ্ন পড়লাম, উত্তর বলে দিলাম, চলে গেলাম। না, ওখানে প্রপারলি যেখানে ছবি লাগছে ছবি বোঝাচ্ছি। যেখানে লাইন নিতে হচ্ছে আমি লাইনও নিচ্ছি। যেখানে লেখার দরকার পড়ছে লিখছিও। যেখানে বুঝানোর দরকার পড়ছে আমি বুঝাচ্ছিও। তোমরা যদি ক্লাস করে থাকো তো ক্লিয়ারলি ধারণা পেয়ে যাবা ওখানে। ঠিক? তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। তার আগে বলি এদের পিডিএফ কোথায় পেয়ে যাবা? পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবা। দেখবা প্রত্যেকটা ম্যাথ পুরো ক্লাস আমাদের কমপ্লিট হয়ে যায়। পুরো পিডিএফ আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি। এবার রিজনিং এর ক্লাস চলছে আর হিস্ট্রি ক্লাস চলছে। যখনই জিওগ্রাফির হিস্ট্রির মধ্যে দেখো জিওগ্রাফিতে আর ২ থেকে ৩ টা ক্লাস করলে পুরো কমপ্লিট হয়ে যাবে। ঠিক না? তো যখনই জিওগ্রাফি কমপ্লিট হবে তখন স্ট্যাটিক জিকে যাব বা লাইফ সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স কিছুটা একটা নেব, সেটাকে আমি স্ট্যাটিক জিকেটাকে নেব। ঠিক না? তো পিডিএফ যদি পেতে চাও তো এখানে যেয়ে পেয়ে যাবা। রিজনিং এর ক্লাস হচ্ছে, রিজনিং এর পিডিএফ আমি এখানে প্রোভাইড করে দিচ্ছি। রিজনিং এর ৪ টা না ৫ টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যায় তাদের পিডিএফ প্রোভাইড করানো হয়েছে। আর দেখো টেলিগ্রাম থেকে আমার পার্সোনালি কোনো লাভ নাই। জাস্ট পিডিএফ প্রোভাইড করানোর জন্য রয়েছে। ফেসবুক পেজে যেয়ে জয়েন্ট হয়ে যাবে বিভিন্ন রকমের খবর জানার জন্য। চলো আজকের ক্লাস স্টার্ট করি। আজকে যেটা জিওগ্রাফিতে নেওয়া হয়েছে সেটা রয়েছে ১৯ এর আর ১৮ র প্রশ্ন। কিছুটা ১৯ এরও রয়েছে, কিছুটা ১৮ র রয়েছে। ১৮ এর আগের ক্লাসটা তো ১৮ রই হয়েছিল। ১৮ তে এক্সাম একটু বেশি হয়েছে সেইজন্য ১৮ রয়েছে আর ১৯ এরও রয়েছে। তারপরে আমরা ২০ তে যাব। দেখো আমাদের ৭১ নম্বর যদি প্রশ্নটা দেখো, এই এই জায়গাটা থেকে 100% লিখে নাও। খাতায় লিখে নাও কোথাও। এই জায়গাটা থেকে প্রশ্ন হয়ই হয়। আমার বলার সেন্স এই জায়গাটা থেকে মানে সৌরজগৎ থেকে। সৌরজগতে কত রকম প্রশ্ন হতে পারে? ১৫ টা মিনিমাম ১৫ থেকে ২০ ধরনের প্রশ্ন জেনে নিলেই এখানে একটা প্রশ্ন কমন পেয়ে গেলা তবে। এখানে বলতে চাইছে আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? সবচেয়ে ছোট বলছে। কোনটি হবে? বুধ হবে। আর যদি সবচেয়ে বড় বলতো তো কি হতো? বৃহস্পতি হতো। ক্লিয়ার? এবার এখানে দেখো আমি লাইনও নিয়েছি, কোটেশন লাইন নিয়েছি আর আমি ছবিও নিয়েছি। ছবি নেওয়ার মেইন কন্ডিশন কি একটু এখানে বুঝতে হবে। এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন তোমাকে ক্লিয়ারিটি জানতে হবে। আর ২০ টার মতো প্রশ্ন হবে। তোমরা ২০ টার মতো প্রশ্ন করে যাবা, দেখবা কমন পাচ্ছ একটা। আর দেখবা না তো ১৮ তেই আরো একটা প্রশ্ন। ১৮ তে দেখবা মেইনস এটা তো প্রিলি ছিল সম্ভবত। মেইনসেও দেখবা কি ১৮ তে আরো এখান জায়গা থেকে প্রশ্ন। মানে আমি বুঝাতে চাইছি কি এই জায়গাটা থেকে একটা প্রশ্ন হয়ই হয়। ক্লিয়ার? দেখো এটা সৌরজগৎ রয়েছে, এটা আমাদের সান রয়েছে। সানের পাশে যেটা দেখতে পাচ্ছ এটা আমাদের বুধ রয়েছে, এটা আমাদের কি রয়েছে? শুক্র রয়েছে, এটা আমাদের পৃথিবী রয়েছে, এটা আমাদের মঙ্গল রয়েছে, এটা আমাদের কি রয়েছে? বৃহস্পতি রয়েছে, এটা আমাদের শনি রয়েছে। এইভাবে করে গ্রহগুলো রয়েছে। যদি বলা হয় সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, প্রায় জিজ্ঞেস করা হয় কিন্তু সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ। আর পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কে? শুক্র। ক্লিয়ার? এবার এই যে ছোট, ছোট দাগগুলো দেখতে পাচ্ছ এগুলো, এগুলো কি তবে? এগুলোকে মেইনলি উল্কাপিন্ড বলা হয়, এস্টেরয়েড বলা হয়। ঠিক? এই এস্টেরয়েড গুলো কি হয়? মানে বৃহস্পতি আর শুক্র টানে এদের দিকে আকর্ষিত হয়। আর যখনই এখান থেকে এদিকে আসে এই এ এ মঙ্গল গ্রহ কি হয়? সরে যায় আর বৃহস্পতি গ্রহ সরে যায়। তখন এই এস্টেরয়েড গুলো কি হয়? পৃথিবীর দিকে মানে যে আসতে চালু করে। পৃথিবীতে বায়ুমণ্ডলের লেয়ার রয়েছে, তো পৃথিবীতে প্রবেশ করতে পারে না। আর আমাদের যদি শুক্রতে দেখো, শুক্রতেও বায়ুমণ্ডলের লেয়ারে থাকে, প্রবেশ করতে পারে না। বুধে কোনো বায়ুমণ্ডলের লেয়ার নাই, তখন কি হয়? বুধে যেয়ে পড়ে যায়। সেই জন্য দেখবা অনেক সময় বলা হয় বুধকে গর্তের গ্রহ বলা হয়। কেন বলা হয়? কি এস্টেরয়েড সবথেকে যদি বেশি পড়ে তো বুধের মধ্যে পড়ে, বুধের মধ্যে এসে পড়ে। সেই জন্য বুধের জায়গাগুলো যেগুলো আছে গর্তের আকার সৃষ্টি নিয়েছে। বুধের যদি রং জিজ্ঞেস করা হয় ধূসর রঙে হয়। মঙ্গলের রং যদি জিজ্ঞেস করা হয়
প্রায় জিজ্ঞেস করা হয় মঙ্গলের রং হচ্ছে আমাদের লাল, লালচে। কেন? এটা ফেসার অক্সাইডের কারণে বেশি করে লাল দেখায়। ক্লিয়ার? তো এটা ছিল কন্ডিশন। চলো এর আগে আরো জানবো। আমি বলতে চাইছি এটা, এখানে যত ধরনের প্রশ্ন হয় সমস্তটা করে নিও। এর আকার দেখো, এই জায়গাটাকে এটা এটা যে বাইরের পার্ট আছে, যে এক্সটার্নাল পার্ট আর ইন্টারনাল পার্ট বলে। তো এই যে স্টেরয়েডের এই সাইডটা আমাদের হচ্ছে ইন্টারনাল, মানে ভিতরের পার্ট, মানে ভিতরের পার্ট। আর এইটা যেটা দেখতে পাচ্ছ এটা বাইরের পার্ট। এইভাবে প্রশ্ন হয় কোন গুলো এক্সটার্নাল পার্টে রয়েছে, মানে বাইরের পার্টে রয়েছে, তাদের নাম দিয়ে দিল ৪টা অপশানে, আর একটা দিচ্ছে, আর এদিকের পার্টের নাম দিচ্ছে। এভাবে করে জিজ্ঞেস করে নেয়, ঠিক না? তো এদিকে আকার অনুসারে জিজ্ঞেস করে কি সবচেয়ে বড় কোনটা, তো আমি বললাম বৃহস্পতি, এটা বৃহস্পতি রয়েছে সবচেয়ে বড় রয়েছে। পৃথিবী কত নম্বরে আছে আকার অনুসারে, আকা আ আয়ত আকার অনুসারে যদি বলে, আকার বা আয়তন অনুসারে যদি বলে, তো পৃথিবী ৫ম তম আসে। আর সূর্যের তুলনায় যদি বলে পৃথিবী কততম? ৩ নম্বরে আসে। মাথায় রাখবা এই প্রশ্নগুলো। কারণ এখান থেকে একটা 100% WBতে হয়ই হয়। চলো দেখো ৭২ নম্বর। নিচের দেওয়া জেলাগুলির সাথে রাজ্যগুলির মেলান। নিচের দেওয়া রাজ্যগুলির সাথে জেলাগুলিকে মেলাতে বলা হচ্ছে। তো দেখো এখানে বলছে এরনাকুলাম। এরনাকুলাম কোথায় রয়েছে? তো এরনাকুলাম রয়েছে আমাদের কেরালাতে রয়েছে। হায়দ্রাবাদ, যেরকম যদি না ১ম টা বুঝতে পারলা, তার নিচেরগুলো দেখতে চালু করে দাও। দেখো হায়দ্রাবাদ রয়েছে। হায়দ্রাবাদ কোথায় রয়েছে? তেলেঙ্গানাতে রয়েছে। ক্লিয়ার? ভরতপুর কোথায় রয়েছে? যদি ভরতপুর না পারলা, তারপরেরটা দেখবা, তারপরেরটা মিলাবার চেষ্টা করবা কি তারপরেরটা কোথায় রয়েছে। যেরকম আমি যদি এখানে দেখি চিত্রকূট, তো কোথায় রয়েছে? উত্তরপ্রদেশে রয়েছে। ভরত কোথায় রয়েছে? আমাদের রাজস্থানে রয়েছে। একটা পক্ষীয় অভয়ারণ্য সম্ভবত এটা ভরতপুরে রয়েছে। ক্লিয়ার? তো এইগুলো আমাদের মিলে গেল। তো এটা কোন অপশনটাতে মিলছে? দেখো এ তো আমাদের ৩ নম্বরে মিলেছে, তো এখানে ৩ নম্বরে মিলছে। বি ১ নম্বরে। তো আমাদের এখানে এ নম্বরটা রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার? এটা একটু মানে আস্তে সুস্তে দেখবা, তো দেখবা হয়ে যাবে। একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখা কে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে, তখন সে কি হয়? অর্ধেক দিন এগিয়ে যায়, একদিন এগিয়ে যায়, অর্ধেক দিন পিছিয়ে যায়, একদিন পিছিয়ে যায়। মাথায় রাখবা আমাদের পৃথিবী এরকম রয়েছে। তারিখ রেখাটা আমরা কোথা থেকে ধরি? গ্রিনচি থেকে ধরি। ঠিক? গ্রিনচি থেকে ধরি। এবার বলছে পশ্চিম থেকে পূর্ব দিকে। এটা আমাদের কি আছে? পূর্ব সাইড, ইস্ট, আর এটা ওয়েস্ট। ঠিক না? পশ্চিম থেকে যখনই পূর্বতে যাওয়া, তখন কি হবে? একদিন আগিয়ে যাওয়া। কেন কি পূর্ব দিকে যাচ্ছ, তো একদিন আগাবে না পূর্ব দিকে যেয়ে। গ্রিনচি আমাদের এখানে রয়েছে। আমি আনুমানিক বললাম। গ্রিনচি লন্ডনের এক জায়গার নাম রয়েছে গ্রিনচি। গ্রিনচির জায়গাটা থেকে আমরা এই মানে মে এই মেপে থাকি, তা ডেট ও টাইম ক্যালকুলেট করে থাকি। ক্লিয়ার তো? চলো। এবার দেখো আমাদের কি বলতে চাই, যে ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো, সর্বপ্রাচীন পর্বতমালা হচ্ছে আরাবল্লী পর্বত, বিন্দু পর্বত, নীলগিরি পর্বত, না হিমালয়। তো মাথায় রাখবা আরাবল্লী পর্বত। আরাবল্লী থেকে প্রায় প্রশ্ন জিজ্ঞেস করা হয়। এর আগের যদি ৫টা ক্লাস করে থাকো, তো দেখবা আরাবল্লী থেকে মনে হয় ৪-৫টা হয়ে গেল আসা। দেখবা প্রিভিয়াস ইয়ারে না বেশিরভাগ মানে একই রিলেটেড প্রশ্ন তুলে, বাট কিভাবে তুলে দেখো, এটা আরাবল্লিক দিল তো ১৮তে, ১৮তে আরাবল্লিক দিয়েছে, এখান থেকেই তুলবে। আরাবল্লিকের উচ্চতম শৃঙ্গের নাম কি, যেটাকে আমরা গুরু শিখর বলি। আর এর উচ্চতা কত ছিল? তো ১৭২২ মিটার গুরু শিখরের উচ্চতা। গুরু শিখরের উচ্চতা কত? শিখরের উচ্চতা উম উম ১৭২২। ঠিক না? এবার এটা তো হয়ে গেল। এটা কোথায় রয়েছে? কোন রাজ্যে রয়েছে? তো মাথায় রাখবে এটা রাজস্থানে রয়েছে। তো এই যে প্রশ্নগুলো আছে রিলেটেড, আমি যে এখানে বলে দিচ্ছি, এই প্রশ্নগুলো যদি করে নাও, দেখবা মেক্সিমাম কমন পাবা এগুলো থেকে। চলো তারপরে আমরা দেখি। এখানে দেখো আমাদের কি বলতে চাইছে। ৭৫ নম্বর, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। মাথায় রাখবা আন্টার্কটিকা, আরব সাগর, হিমালয় না ভারত মহাসাগর? তো মাথায় রাখবা আন্টার্কটিকায় রয়েছে। দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? আন্টার্কটিকায় অবস্থিত। একদম খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটার রিসার্চ সেন্টার আছে একটা, যে ভূগর্ভে যে খনিজ-টনিজ থাকে না সেগুলো। এখানে যে আন্টার্কটিকার মধ্যে চায়নারও রয়েছে গবেষণা কেন্দ্র, আমেরিকারও রয়েছে, ভারতেরও রয়েছে গবেষণা কেন্দ্র। চলো এবার দেখো
এবার দেখো এই প্রশ্নটার যত ধরনের প্রশ্ন হয় সমস্তটা করে নেবা, এখান থেকে 100% একটা থাকেই থাকে। 38তম পেরালাল বিভক্ত করে, 38তম বলছে পেরালাল। তো প্রত্যেকটার মাথায় রাখবা, যেরকম ভারত ও পাকিস্তানের মধ্যে কোন রেখা রয়েছে, একটা রেড ক্লিপ রয়েছে, আর কি রয়েছে, এলওসি রয়েছে, ঠিক ঠিক না। আর যদি চায়নার সাথে বলতো, ভারত ও চায়নার যদি বলতো ইন্ডিয়া, আর চায়নার যদি কথা বলতো তো কি কি হতো, এটা তো এলওসি হলো, এটা এলএসি। মাথায় রাখবা এ দিয়ে, এটা ও দিয়ে, জিরোকে মনে রাখার আমি প্রসেস বলছি। পাকিস্তানে যদি এলওসি যদি বলে তো পাকিস্তান দেখবা কিচ্ছু না, ভিখারি দেশ আছে। ভিখারি বলা, সরি ভিখারি বলতে চাইছি না, মানে তার থেকেও নিচে আছে। তো তার থেকে নিচে আছে তো জিরো আছে, জিরো, ওটাকে জিরো ভেবে নেবা, সেই জন্য একে জিরো। আর আমাদের চায়নার যদি কথা বলো, চায়না মানে আমাদের থেকেও পাওয়ারফুল আছে। দেখো যারা আছে তাকে সম্মান করা উচিত। তো চায়নাটাকে এ মনে নেবা, একদম এক নম্বরে এ, তাসে দেখবা এ সব থেকে বড় হয়, তো এ মনে ভেবে নেবা। ক্লিয়ার? তো এভাবে করে মনে রাখার ট্রিক। এবার এখানে আমাদের ৩৮তম প্যারালাল বিভক্ত কে করেছে? উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। আমি প্রত্যেকটা এখানে নিয়েছি তোমাদের জন্যই। কি দেখো এখানে বলছে রেড ক্লিফ লাইন কি আছে? রেড ক্লিফ লাইন ভারত ও পাকিস্তান, আমি একটু আগেই বললাম। ডুরান লাইন যদি বলো পাকিস্তান আর আফগানিস্তান। ৩ বিঘা করিডোর যদি বলো ভারত আর বাংলাদেশের। এবার আরো এখান থেকে যেটা প্রশ্ন হয়, আমি দেখো সমস্তটা এখানে নেওয়া হয়েছে, সমস্তটা নেওয়া হয়েছে। এটা পুরোটাকে খেয়ে নিবা। কারণ এখান থেকে একটা প্রশ্ন দেখা যায় যায়। আর আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এই মতো না কি হ্যাঁ ভাই আমি কোনোদিন পরীক্ষাই দিইনি আর বলছি। আরে আর আমি নিজেই পরীক্ষা দিয়েছি ডব্লিউবিপি ২০১৮ পরীক্ষা দিয়েছিলাম, ২০১৮-১৯ আমি পাস করেছিলাম। আমি নিজের ইচ্ছায় খুশি যাইনি। ঠিক না? তো আমার অভিজ্ঞতা আছে বলে আমি বলছি। না আগে অনেকজন ভাবে কি না ইউটিউবার গুলো না কোনো পরীক্ষায় পাস করে না, হ্যাঁ, পড়াতে চালু করে। না রে ইয়ার, ওরকম নাই আমার সাথে। আমি দেখবা আগে, আগে চলো। যদি আমার Facebook ফ্রেন্ড হয়ে থাকো তো বুঝতে পারবা কি আমি কি আছি। ঠিক? চলো। নিজের নাম করার ঠিক না। আমি আজ ১ম বললাম কি আমি এই এক্সাম গুলো দিয়েছি, পাসও করেছি। তো এর আগে আমি কোনোদিন ইউটিউবে বলিইনি। যারা আমার পার্সোনাল জানে তারাই জানে। আমাকে পার্সোনালি জানে বা ফেসবুকে ফ্রেন্ড আছে, দেখো ওখানে লিংক রয়েছে। ওখান থেকে যাবা তো জানতে পারবা। ঠিক না? রোহিঙ্গারা কোথায়? আমি এই যে এক্সামটাই দিয়েছিলাম সেই সময়। রোহিঙ্গারা সেই সময় আসতো। ঠিক না? রোহিং এটা কারেন্ট অ্যাফেয়ারের একটা প্রশ্ন ছিল, আমাদের সময় হয়েছিল। রোহিঙ্গারা কোথায় থেকে কোথাকার অধিবাসী? তো মাথায় রাখবা মায়ানমারের অধিবাসী এরা। মায়ানমার থেকে একটা বিতর্ক হয়েছিল। সেখান থেকে পালায়ন করে আমাদের ভারতে প্রবেশ করেছিল। এখনো এই বিতর্কটা চলছে আমাদের। ঠিক না? রোহিঙ্গা মামলাটা। ঠিক না? দেখো আমাদের কি বলতে চাইছে, বর্তমান আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ আমি বললাম না? ওখান থেকে প্রায় জিজ্ঞেস করা হয়। তো এখানে দেখো, ওখানে তো যেটা বললাম, এখানে দেখো না শীতলতম বলছে, সবথেকে ঠান্ডা গ্রহ কাকে বলা হয়? তো সবচেয়ে যদি শীতলতম বলা বলা হয় তো নেপচুনকে বলা হয়। আর সবথেকে হটেস্ট যদি গরম বলা হয় তো শুক্রকে বলা হয়। প্রচন্ড গরম সবচেয়ে উষ্ণতম গ্রহকে যদি বলা হয় শুক্রকে বলা হয়। শুক্র কার পৃথিবীর পাশে পার্শ্বের গ্রহকে শুক্র বলা হয়। পৃথিবীর পাশে পৃথিবীর পাশে কোন গ্রহ রয়েছে এরকম যদি প্রশ্ন হয় তখন মাথায় রাখবা শুক্র। আর যদি সূর্যের পাশের বলা হয় তো বুধ। আমি যেটা ছবি দেখালাম দেখবা পৃথিবীর এর পাশে, সূর্যের পাশেই কি রয়েছে? বুধ রয়েছে। বুধ গর্তের গ্রহ। কেন গর্তের গ্রহ? স্টেরয়েডসে পড়ে। কারণ পরে বায়ুমণ্ডলের লেয়ার নেই। ঠিক না? তো এখানে আমাদের নেপচুন হয়ে যাবে সবচেয়ে শীতল আর সবচেয়ে গরম হয়ে যাবে শুক্র। তাই আমি বললাম না এই প্রশ্নটা বারবার ওখান থেকে একটা করে নিবা, মানে পুরোটা করে নিবা যত ধরনের প্রশ্ন হয়। যারই কাছে পড়ছো না কেন। দেখো আমি জিওগ্রাফি পড়াই, বাট আমি অনলাইনে ডিটেইলস ক্লাস করাইনি। তা আমি প্রিভিয়াস ইয়ারই করাচ্ছি এখানে। যদি সময় হয় ওরকম পরবর্তীতে দেখা যাবে। যে দেখো কি বলছে, পৃথিবীর উচ্চতম মালভূমি কাকে বলে? পামের মালভূমি বলে। কাকে বলা হয়? পামের মালভূমিকে বলা হয়। ছোটনাগপুর মালভূমি বলছে, তিব্বত মালভূমি, আনাইতোলাই মালভূমি বলছে। তো এগুলো না পৃথিবীর ছাদ বলা হয়। কাকে বলা হয়? পামির মালভূমিকে বলা হয়। আর পামির মালভূমি থেকেই মাথায় রাখবা ম্যাক্সিমাম এই যে পর্বতগুলো বেরিয়েছে আমাদের এশিয়া মহাদেশের, দেখবা পর্বতগুলো বেরিয়েছে কারাকোরাম, বিভিন্ন রকমের পর্বতগুলো বেরিয়েছে। চলো। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো এখান থেকে ২-১ টা প্রশ্ন হয়। ভারতের ম্যানচেস্টার আমাদের বলা হয় আমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। আরেকটা হয় দক্ষিণাত্য ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? যদি এরকম প্রশ্ন আসে তো মাথায় রাখবা কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণের ম্যানচেস্টারকে। দেখো এই লাইনগুলো
নেওয়ার মানে কি, এটা থেকে যাবে তোমরা যখন পিডিএফ পাবা ফ্রিতে। তো তোমরা এইগুলোকে পড়বা ভালো করে, তো তোমাদের বেশি মনে থাকবে। ক্লিয়ার? দেখো সিলিকন ভ্যালি কাকে বলা হয়, খুব জিজ্ঞেস করে, তো আমি নিয়ে নিয়েছিলাম। বেঙ্গালুরুকে অরেঞ্জ সিটি কাকে বলা হয়? নাগপুরকে বলা হয় পিঙ্ক সিটি কাকে বলা হয়? জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি কাকে বলা হয়? তো জয়পুরকে বলা হয়। জয়পুর কোথায় রয়েছে? রাজস্থানে রয়েছে, ঠিক না? ডেট্রোট অফ এশিয়ান চেন্নাইকে বলা হয়। সিটি অফ লেক মানে হ্রদের শহর উদয়পুরকে বলা হয়। আর দক্ষিণ একটা আমাদের ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ। আর দক্ষিণের যদি বলা হয় কুইনবেটুরকে। মাথায় রাখবা, এই দুটো প্রশ্ন খুবই বারবার করে জিজ্ঞেস করে। চলো নেক্সট দেখি। এবার এই ৮১ নম্বর, এই এই যে এটা প্রশ্ন রয়েছে, এর সমস্ত কিছু জানবা। আমি যেটা বলছি সমস্ত কিছু জানবা মানে ওখান থেকে কমন পাওয়ার চান্স থাকবে। আর যেগুলো বলছি তোমরা মিলিয়ে নিবা, যখন প্রশ্ন আসবে তখন মিলিয়ে নিবা প্রশ্নগুলো। না তো প্রিভিয়াস ইয়ার্স করো, দেখবা এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিবে তোমাকে। না তো ৫টা ক্লাস করেছো, দেখো ঘুরিয়ে এগুলোই, এটা আর ২ বার হয়ে গেল এটা নিয়ে। ২ বার অলরেডি হয়ে গেছে, এটা নিয়ে ৩ বার হয়ে গেল। তোমরা না তো ৫টা ক্লাস করে দেখো, দেখবা এটাকে ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, ঘুরিয়ে দেওয়ার মানে আমি বলতে চাইছি কি, দেখো এখান থেকে প্রশ্নটা হচ্ছে। এখানে নাইট্রোজেনের জিজ্ঞেস করেছে, নাইট্রোজেন আমাদের এটা হয়। অক্সিজেন কত হয়? ২০, ২০ থেকে বেশি হয়। তো আমি প্রত্যেকটা নিয়ে নিয়েছি তোমাদের ক্লিয়ারিটির জন্য। দেখো নাইট্রোজেনের মাথায় রাখবা। আর সবচেয়ে কম কোনটা হয় এটাও জিজ্ঞেস করা হয়। জেনুন সবচেয়ে কম হয়। অক্সিজেন কতটি হয় দেখো না, অক্সিজেন এটা হয় ২০ থেকে প্লাস হয়, ২০ মাথায় রাখছে। অর্গান কত হয়? এতটি হয়। কার্বন ডাই অক্সাইড মাথায় রাখবা, এটা হয়। ঠিক না? কোথাও, কোথাও ডাটা দেখবা একটু কম বেশি থাকবে। কম বেশি বলতে একটু পয়েন্টের কম বেশি। কোথাও, কোথাও ৩ পাবা এটা ০.০৩৩ পাবা, এখানে ৫ দিচ্ছে। ক্লিয়ার? নিয়নের কতটি থাকে এটা? ক্রিপ্টনের কত থাকে? তো মেক্সিমাম এগুলো জিজ্ঞেস করা। এখান থেকে এই প্রশ্নগুলোর একটাও ছাড়বা না। ৩ টা তো ছাড়বাই না। নাইট্রোজেন, আর অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড আর সবচেয়ে কম। একদম থোরলি থাকা চাই, মনে মাইন্ডে থাকা চাই। ঠিক না? ইয়েস। ৮২ নম্বর। ভারতবর্ষের কোন রাজ্যে ফণী সাইক্লোনের জন্য সবচেয়ে বেশি তো আমি এই পরীক্ষাটা দিয়েছিলাম, সবচেয়ে ক্ষতিগ্রস্ত। তো এটা উড়িষ্যা হবে, ঠিক? পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ না উত্তরপ্রদেশ না এটা উড়িষ্যা। ক্লিয়ার? চলো। কি বলছে? নিম্নের কোনটি খারিফ শস্য? এখানে বুঝতে হবে তোমাকে খারিফ শস্য আর রবি শস্য কি হয়। দুটো একে অপরের পজিটিভ রয়েছে। মানে অপোজিট রয়েছে, পজিটিভ বলছি, অপোজিট রয়েছে। খারিফ শস্য আর রবি শস্যের মধ্যে পার্থক্যটা কি? রবি শস্য তাদেরকে বলা হয় যেটা শীতকালীন ফসল। রবি শস্য, রবি শস্য আর খারিফ শস্য। খারিফ শস্যটা বলা হয় যেটা গ্রীষ্মকালীন ফসল, আর এটা শীতকালীন ফসল। ঠিক না? গ্রীষ্মকালীন যেসব ফসল হয় তাদেরকে আমরা বলি খারিফ শস্য বা বর্ষাকালীন ফসল বলি। যেরকম খারিফ শস্য, তবে এখানে কোনটা হয়ে যাবে? মানে বর্ষাকালীন বা গরমকালীন ফসল কোনটা হয়ে যাবে? এবার রবি শস্য যেটা বলা হয় শীতকালীন ফসল বলা হয়। আমি কোটেশন লাইন নিয়েছি তোমাদের জন্য, চিন্তা করবা না। কি তোমাদের পিডিএফ এ থেকে যাবে, ঠিক না? এবার দেখো, পাট আমাদের কি কোন কালে হয়? গম আমাদের কোন কালে হয়? গম একদমই কোন কালে হয়? ঠান্ডার সময় বোনা হয়। ঠান্ডা আমাদের কি? রবি, কারণ শীতকালীন। তো এটা তো হবে না। আলু দেখবা ঠান্ডা কালেই হয়, মানে গরমকালে উঠানো হয়। উম, গমটাও সেম, শসাটাও সেম। আর পাটকে দেখো কড়কড়া গরমে, এখন যে এই সিচুয়েশন চলছে, এরপরে গম তো উঠে গেল, পাট এরপরে মানে চাষ করে বোনাই করা হয়। আমি চাষির ছেলে, ঠিক না? তো আমার জানকারি আছে কখন কি হয়। ঠিক? তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে এ নম্বরটা। তোমাদের জানকারির জন্য মানে তোমাদের পিডিএফ এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি খারিফ শস্য ফসল। এক কথায় খারিফ শস্য বর্ষাকালীন ফসল বা গ্রীষ্মকালীন ফসল। বর্ষাকালীন ফসল বা গ্রীষ্মকালীন মানে গরমকালের ফসল। ক্লিয়ার? বর্ষাকালে। বর্ষাকালের বৃষ্টির জলের উপর নির্ভর করে, মানে গ্রীষ্মকালের যে ফসলগুলো হয়, বৃষ্টির জলের উপর নির্ভর করে হয়। যেরকম ধান হয়, পাট হয়, তুলো হয়। আর রবি শস্যর যেগুলোর কথা বলছি, রবি শস্য উম দেখবা গম, আলু, শসা, ডাল জাতীয় জিনিস এই শীতকালীন ফসলে বেশি হয়। ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো আমাদের ৮৪ নম্বর কি বলছে? পৃথিবীর দীর্ঘতম নদী কোনটা? পৃথিবীর ২ ধরনের হয়, দীর্ঘতম হয়, বৃহত্তম হয়। মনে রাখার ট্রিকও আমি বলবো এখানে। দেখো দীর্ঘতম বলছে, তো দীর্ঘতম দীর্ঘি লেগে আছে। আর এখানে নীল নদ বলছে, নীল নদেও দীর্ঘি লেগে আছে। তো দীর্ঘতম আমাদের নীল নদ। যদি বৃহত্তম বলতো, যদি বৃহত্তম বলতো কি পৃথিবীর বৃহত্তম? তো বৃহত্তম আমাজন বৃহত্তম মো। ক্লিয়ার? এটা মনে রাখার কারণ এই জিনিসগুলো তো আমিও কনফিউজ হতাম আগে।
সবাই হয় ম্যাক্সিমাম, আমার যতদূর মানে আমি যতটা বুঝি সবাই হয়। তো এই ট্রিকগুলো লাগিয়ে নিবা কি না এইভাবে করে মনে রাখবো। দীর্ঘতম বললে দীর্ঘি দীর্ঘি দীর্ঘ নীল নদ, আর বৃহত্তম বললে বৃহত্তম। ক্লিয়ার? তো এই দুটোকে মাথায় রাখবা। চলো নেক্সট দেখি। তো এখানে আমাদের উত্তর কি হলো? দীর্ঘতম যদি বলছে তো আমাদের নীল নদ পৃথিবীর দীর্ঘতম নদী। চলো। আচ্ছা, এখানে আমার কোটেশন লাইন নেওয়া হয়েছে, এটা কত মাইল পর্যন্ত রয়েছে প্রত্যেকটা এখানে নেওয়া হয়েছে তোমাদের জন্যই। যখন পিডিএফ নিবা তখন ক্লিয়ারিটি আসবে। দেখো 85, এশিয়ার বৃহত্তম নদী কোনটি? এশিয়ার বৃহত্তম নদী কোনটা? এটাও খুবই ইম্পর্টেন্ট। পৃথিবীর বৃহত্তম নদী, দীর্ঘতম নদী, আর এশিয়ার বৃহত্তম নদী আর দীর্ঘতম নদী তোমাকে জানতে হবে। তো এখানে দেখো সিন্ধু নদী বলছে, গঙ্গা নদী বলছে, হোয়াংহো বলছে, আর ইয়াং জে বলছে। তো মাথায় রাখবা ডি নম্বর ইয়াং জে, এটা বৃহত্তম কিন্তু। এটা কি তোমার? বৃহত্তম। আর ইয়াং সি কিয়াং নদী যেটা রয়েছে এটা দীর্ঘতম। কি তোমার? দীর্ঘতম। মাথায় রাখবা কিন্তু। আর এই দুটোই কোথায়? চাইনাতে প্রবাহিত হয়, ঠিক না? এটি বিশ্বের তৃতীয় দীর্ঘতম। এটা বিশ্বের তৃতীয় দীর্ঘতম। এর দৈর্ঘ্য কত? এত কিমি। এছাড়াও এটি একটি একদেশীয় প্রবাহিত দীর্ঘতম নদী। এক দেশেই প্রবাহিত হয় সেজন্য একদেশীয়। ক্লিয়ার তো? তো পৃথিবীর বৃহত্তম আর এশিয়ার বৃহত্তম আর দীর্ঘতম পৃথিবী আর এশিয়ার মধ্যে জেনে নিবা কিন্তু। খুবই প্রায় তোলা হয়। ইয়াংজি ইয়াংজির কথা বলছে এশিয়ার দীর্ঘতম। এই যে আমি তুলে দিলাম তোমাদের জন্য। এটা কোথায় কোথায় প্রবাহিত হয় পুরোটা এখানে ডিটেল দেওয়া রয়েছে। আমার বলার মানে বৃহত্তম আর দীর্ঘতম এশিয়া আর পৃথিবীর দুটোর ক্লিয়ারিটি রাখবা। ৪টা প্রশ্ন। দেখো ৮৬ নম্বর কি বলতে চাইছে? নিচের কোনটি কে বাদামি কয়লা বলা হয়? এটা দেখো, এটা মনে হয় ৫ বার চলে আসলো। মানে ৫টা ক্লাস করেছি প্রত্যেকটাতে একবার করে আসে। ভাবো কতটা ইম্পর্টেন্ট কয়লা থেকে। কয়লার যত ধরনের প্রশ্ন হয় সমস্তটা করে নিবা। কোনটা সবচেয়ে উচ্চমানের কয়লা? যদি বলা হয় তো এন্থ্রাসকে সবচেয়ে উচ্চমানের কয়লা। বাদামি রঙের যদি বলা হয় তো লিকোনাইটকে বলা হয়। সবচেয়ে আম সবচেয়ে কি বলবো? সবচেয়ে লোয়েস্ট কাকে বলা হয়? এই প্রশ্নগুলো এখান থেকে কিন্তু জিজ্ঞেস করা হয়। এখানে বাদামি রঙের জিজ্ঞেস করেছিল বলে আমরা কি করলাম? লিকোনাইট বাদামি ধরনের কয়লা। আশা করি ক্লিয়ার? এই দেখো গ্রহ সম্বন্ধে বললাম, আবার গ্রহ সম্বন্ধে দেখো 18 তে পড়েছে, 19 এ পড়েছে। দেখো 18 তে পরীক্ষা হয়েছে, তারপরে 19 হয়েছে, 19 এও পড়েছে। নীল গ্রহ কাকে বলে? এই গ্রহ থেকে। আমার আমি সেইজন্য বলছি এই জায়গাটা থেকে থাকে। মানে তোমাকে ওই প্রশ্নটা ঘুরে তুলবে না। ওই জায়গাটার পুরোটা তোমার ধারণা থাকা উচিত ওখান থেকে কমন আসে। তো না কমন পাবা। এই প্রিভিয়াস ইয়ার করতে এটাই তো লাভ না? কি তুমি বুঝে যাচ্ছ কি এই জায়গাগুলো থেকে প্রায় প্রশ্ন তোলা হয়। তো ১০ টার মধ্যে যদি ৬ টা বা ৭ টা কমন পাচ্ছ, বুঝে কি এই জায়গাগুলো থাকে, তোমার কতটা লাভ হচ্ছে? দেখো, এটা আমাদের কি? পৃথিবী। নীল গ্রহ কাকে বলা হয়? পৃথিবীকে বলা হয়। পৃথিবী তো আমাদের নীল। ঠিক না? দেখো প্রত্যেকটা রং নিয়ে নিয়েছি। বুধের আমি তো বললাম ধূসর। শুক্রর বললাম শুক্র সবচেয়ে উষ্ণতম গ্রহ। এটা সাদা উজ্জ্বল রঙের দেখায়। পৃথিবী নীল রঙের রয়েছে। মঙ্গল আমি বললাম লাল রঙের রয়েছে। লাল কেন? ফেসার অক্সাইডের পরিমাণে। চলো বেরোমিটারের উম পা পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কিরূপ পরিবর্তন হবে? বেরোমিটার যদি এরকম থাকে, আমি আনুমানিক বলছি। পাঠটা হঠাৎ কমে গেল, নিচে চলে আসলো। তো মাথায় রাখবা একেবারে খুব ঝড় হবে এটা সম্ভাবনা দেখায়। একেবারে বেরোমিটার যখন পাতটা কমে যাবে তখন কিন্তু এটা সিচুয়েশন হয়। চলো নেক্সট দেখো কি বলতে চাইছে। নিচের কোনটি যমজ শহর নয়? খুব ইম্পর্টেন্ট। এখান থেকে যত ধরনের প্রশ্ন হয় প্রত্যেকটা কিন্তু করে নেবা করে নিবা। মানে একটাও ছাড়বা না যমজ শহর থেকে। তো এখানে বলছে নিচের কোনটি যমজ শহর নয় বলছে। হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ তো আছে, কলকাতা হাওড়া তো আছে, দুর্গাপুর আসানসোল তো আছে, দিল্লি আর নিউ দিল্লি আমাদের নেই যমজ শহর। এবার আমি তোমাদেরকে কোটেশ লাইনগুলোতে দেখিয়ে দিচ্ছি যতটা আছে। আমি পড়তে বলছি এটা। এখান থেকে প্রায় থাকে বলে আমি বলছি। খুব জিজ্ঞেস করে না বাট এখান থেকে থাকে। তো এটা প্রত্যেকটা দেখো হাওড়া কলকাতা দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ, গুয়াহাটি ও দিসপুর দেওয়া রয়েছে আসাম। এগুলো কিন্তু যমজ শহরের কথা গুলো প্রত্যেকটা আছে। তো আমি তুলে দিলাম তোমাদের জন্য কি এগুলো প্রত্যেকটা দেখে নিন, কারণ ইম্পর্টেন্ট রয়েছে। এবার দেখো এই প্রশ্নটা প্রায় জিজ্ঞেস করা হয়। সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? একটা সর্বোচ্চ দূরত্ব কবে হয়, একটা ন্যূনতম দূরত্ব কাকে কবে হয়? তো মাথায় রাখবা, এটা ট্রিক রয়েছে মনে রাখার, আমি বলছি ট্রিক। নিম্নতম মানে সবচেয়ে কম যখন বলছে তখন 22শে ডিসেম্বর, ৩
8 জানুয়ারি না 22 সেপ্টেম্বর না 21 জুন। তো মাথায় রাখবা 3 জানুয়ারি। আর একটা আছে কি সবচেয়ে দূরে আমি দেখিয়ে দিচ্ছি 4 জুলাই। 4 জুলাইটা দেখালাম কেন আমি আগে কেন বললাম না? কন্ডিশন। দেখো অপসূর আর অনুসূর কথাটা বলা হয়। অপসূর কি আর অনুসূর কি? অনুসূর সবচেয়ে কাছে যখন পৃথিবী আর সূর্যের দূরত্ব হয়, কাছে হয়, দূরে না কাছে যখন হয়, তখন তাকে আমরা বলি অনুসূর। অনু, অনু, অনু কাকে বলে? অনু সবচেয়ে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসটাকে ভেঙে যেটাকে আমরা পাই, তাদেরকে বলি অণু। যেটা আমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস থেকে ভেঙে পাই। তো সবচেয়ে ছোট কি? অণু। আর অণুটাকে আমরা বলি কি বলি? অনুসুর। আর ৩ জানুয়ারি দেখো, জানুয়ারি আমাদের শুরু হয় জানুয়ারি মাস থেকে। তো জানুয়ারি থেকে আমরা শুরু হলাম। তো জানুয়ারি দেখো ছোট মাস, ১ম মাসটা, ছোট মাস বলতে ১ম মাসটা। মানে দেখো ডিস আমাদের পুরো বছর ডিসেম্বর ৩০ তারিখে শেষ হলো জানুয়ারি। জানুয়ারিটা কি ছোট হয়ে গেল। ছোট বলতে এটাই ১ম, ঠিক না? আর ৪ঠা জুলাইটা দেখো জানুয়ারি থেকে কত দূরে আছে? অনেক দূরে আছে। তো দূরে থাকার জন্য অপসূর, আর এই কাছে থাকার জন্য জানুয়ারিটা অনুসূর। তো এইভাবে করে মনে রাখতে পারো। এটা একটা ট্রিকের মতো করে রাখতে পারো। ঠিক না? তো এখানেই আজকে আমাদের প্রশ্ন শেষ হলো। কেউ কমেন্টও করেছিলা কি দাদা ২০টা করে প্রশ্ন নিবা বা ১৫টা করে নিবা। কারণ ১০টা করে নিচ্ছিলাম। আমি ১০টা বা ২০টা এজন্যই নিচ্ছি কি তোমাদের এই যে ছবির মাধ্যমে বুঝানোর জন্য প্রত্যেকটা প্রজেক্ট আমি ভালো করে যেমন কি তোমাদের দেখাতে পারি, প্রত্যেকটা প্রিপারেশন ঠিকঠাকভাবে আমি দেখাতে পারি। সেইজন্য আমি ১০টা করে নিতাম। আমার কোনো ইন্টারেস্ট নাই। আমি একদিনে একেবারে লম্বা করে আমি ১ ঘন্টার ভিডিও তৈরি করতে পারবো। কিন্তু তোমাদের ক্ষতি। আমি যতটা কম করে নিব ততটা বেশি সময় দেব। আর বেশি সময় দিলে কোটেশন লাইনগুলো তুলবো তো তোমাদের লাভ হবে বেশি করে। তো আজকের ক্লাস এখানেই থাকুক। যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। ভালো লাগে তো। আর যদি বেশি ভালো লাগছে তো শেয়ার করতে পারো বন্ধুদের সাথে। ওদেরও জানাও। ঠিক না? থ্যাংক ইউ। শেয়ার করার দরকার নেই। একটা করে লাইক করে দিবা। কারণ এই পিডিএফ গুলো তৈরি করতে অনেক সময় লাগে। আর লাইক করলেই না ভিডিওগুলো শেয়ার অটোমেটিক্যালি হয়ে যায়। থ্যাংক ইউ।